নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি একটি গল্প নিয়ে। গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আমরা আছি, একটি হাড় হিম করা ভূতের গল্প। ছেলেবেলা থেকেই আমার ভূত খোঁজার নেশা। যখনই পোড়ো বাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যা রাতে কুকুর শিয়ালের আগুন জ্বলা চোখ দেখেছি, এলোমেলো বাতাসে মরার খুলির আওয়াজ শুনেছি, তাও শুনেও ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপার নিশ্চিত হয়েছি যে ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা মাত্র। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন, তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক, ভূত টুট নেই, প্লানচেট একটা নিছকই ধাপ্পাবাজি। ঠিক এমনই সময় চিঠি এলো। চিঠিটা লিখেছেন শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেন আমার মতো বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র লাইন দুয়েকের। যদি ভূত দেখতে চাও তাহলে অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো। শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হত্তকির ব্যবসা করে। ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূত টুত সব বাজে কথা। আমাকে তার কাছে নিয়ে যাবার জন্যই ভূতের এই অবতারণা করেছে। জানে এমন করে লিখলে আমি না গিয়ে থাকতে পারবো না। কলেজের অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটিই বেশি। পূজা পার্বণ, গরমের ছুটি তো আছেই। এছাড়া অন্যান্য উপলক্ষেও কলেজ প্রায় বন্ধই থাকে। ঠিক করলাম দিন সাতেকে ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব। পূজা কেটে গেছে, বাতাসে শীতের মিশেল। এ সময়ে ঘাটশিলার জল বাতাস ভালো, কড়া শীত পড়েনি। ভূতের সন্ধান না পাই, স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো, যে কথা সেই কাজ। সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ট্রেন ছাড়া দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম। একটা গল্পের লাইন দুয়েক পড়েছি, হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। আরে কি খবর? মুখ তুলে অবাক হলাম। সামনে দাঁড়িয়ে শৈলেন, বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, ভূত দেখার জন্য তুই তো নিমন্ত্রণ করেছিলিস। ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল, দু চোখে আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে, কথা বল। কি বলবো, ব্যাপারটা ঠিক আমিও বুঝতে পারছি না। তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখে ফেললাম। ভালোই করেছিস। ভূত যদি নাও পাই, তোর ঘাড়ে চেপে তো 7টা দিন তো অন্তত খেয়ে আসি। শৈলেন বলল, চল, তোর ট্রেন ছাড়ার সময় আছে। তুই কোন কামরায় উঠেছিস? আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম। ট্রেন ছাড়তে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো? তুই তো 7 জন্ম ভূত বিশ্বাস করতি না, ঠিক আমার মতন। কি এমন দেখলি? স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে। সে মৃদু কণ্ঠে বলল, হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত। অ্যাকচুয়াল হাওয়া নেই, অথচ দরজাগুলো নিজের মতন খুলতো আর বন্ধ হতো। পাশের ঘরে খটখট শব্দ, কিন্তু গিয়ে দেখি কেউ কোথাও নেই। একই ব্যাপার। যারা ভূতের কাহিনী শুনিয়েছে তারা সবই একই উপদ্রবের কথাই শুনিয়েছে। হঠাৎ করে বাতি নিভে যাওয়া, হঠাৎ করে দরজা খুলে যাওয়া। সেসব ঘরে অনেক রাত কাটিয়েছি, কিন্তু কখনো কোনো অস্বাভাবিক কিছু আমি দেখতে পাই না। পাশের ঘরে খটখট শব্দ ইঁদুরের জন্য হচ্ছে। বিড়াল আনতেই সে সব শব্দ চলে গেছে। লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে। এইসব ব্যাপারে তুই ভয় পেয়ে গেলি শৈলেন? এর মধ্যে ভূত এলোটা কোথা থেকে? শৈলেন আমার হাত চেপে ধরল, ভয়াত্ম কণ্ঠে বলল, এইসব কথা থাক ভাই, অন্য কথা বল। যা দেখার তা গিয়েই দেখবি। কাজে অন্য কথা পারলাম, শৈলেনের ব্যবসার কথা। তারপর তোর ব্যবসা কেমন চলছে বল। শৈলেন বলল,
প্রথম প্রথম বেশ ভালোই চলছিল। আমলকি আর হর্তকি কোনোটাই কিনতে হতো না, ট্রাক নিয়ে শুধু পেরে নেওয়াই কাজ। তারপরে সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং একটু মুশকিল হয়েছে। কি মুশকিল? যারা সব জঙ্গলে ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না। আমলকি হর্তকি চালান তারাই দিচ্ছে। কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার পোষাচ্ছে না। তাহলে কি করবি? ভাবছি অন্য ব্যবসা করব। কি ব্যবসা করবি? না, এখনো ঠিক করিনি। তুই চল, দুজনে মিলে আলোচনা করা যায়। তবে ঘাট সেলাই আর নয়। কেন? না ভাই, ঘাট সেলাই আর থাকবো না, থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। তারপর আর বিশেষ কথা হলো না। দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হলো খড়গপুর স্টেশন আসছে। শৈলেন বলল, তুই বস, আমি খাবারের চেষ্টা করি। শৈলেন নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম। ভিড়ে আমার চিরকালই ভয়। এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়ার প্রায় ছেড়েই দিয়েছিলাম। ঘাটশিলা চলেছি তাই এই প্রথম শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণীতে একেবারে খালি নয়। 4 জনের জায়গা 6 জন বসেছি। সকলের টিকিট আছে কিনা কে জানে। আজকাল তো টিকিট না করাই রেয়াজ হয়ে দাঁড়িয়েছে। বাইরে দৃষ্টি দিলাম। খড়গপুর স্টেশন বদলায়নি। খড়গপুরে এসেছিলাম বছর 5 আগে। খড়গপুর ঠিক নয়, মানে খড়গপুর নেমে দীঘা গিয়েছিলাম বাসে। স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে। সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙে আলো রেখা বাড়ির মধ্যে নাচতে শুরু করে। বাইরে সমুদ্রের গর্জন সেই সমস্ত নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথা গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে। সে লোকটিও আর ফিরতে পারেনি। যতবারই বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখা নয়, সঙ্গে করুণ একটা আত্মস্বর। লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল। অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে। জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন পর লোকটির মৃত্যু হয়। সন্দেহ নেই খুব জমজমাট গল্প। আমি গিয়েছিলাম, 7 দিন ছিলাম। রঙিন আলো তো দূরের কথা, কোনো আলোই দেখতে পাইনি। শুধু ভাঙা ছাদের মধ্যে সমুদ্রের ঝোড়ো হু হু হাওয়া, এটাই বইছিল। সেই হাওয়ার জরাজীর্ণ বাড়ি প্যালেস তারা ঝুপ ঝুপ করে খসে পড়ছে। দীঘার ভূতের ব্যাপারটায় নিমগ্ন ছিলাম। খেয়াল হলো ট্রেন নড়ে উঠল। তাই তো, ট্রেন ছেড়ে দিল, অথচ শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলে মুশকিল হবে। এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানাই ছিল না। অবশ্য তাতে খুব অসুবিধা হতো না। ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয়, সেখানে বাঙালিও কম নেই। তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়ার দূরও হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো। ট্রেন ছেড়ে দিয়েছে, কোথায় ছিলি? না, একেবারে গরম গরম ভাজি আনতে একটু দেরি হয়ে ছুটতে ছুটতে হাতল ধরেছি। নে খা। শৈলেন প্রচুর গরম লুচি এনেছে, লুচি আর তরকারি। খাওয়ার পর ভরপেট বেশ একটু ঢুলুনি এলো। যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলার স্টেশনে ঢুকছে। বেশ লম্বা ঘুমিয়েছি। চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই। বগলে বিছানা, হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম। একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। স্টেশনে নামা গেল। বেশ কনকনে বাতাস বইছে, ভারী ঠান্ডা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল, তুমি এখানে দাঁড়াও, আমি একটা সাইকেল রিক্সা ডেকে আনি। এখান থেকে বেশ দূর, রুক্মিণী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা। শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল। আবছা অন্ধকার, তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। গোটা 3 ট্যাক্সিও রয়েছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটল, শৈলেনের দেখা নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে এত দেরি হবে কেন? আধ ঘন্টা কাটার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখন গোটা 6 সাইকেল রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, রুক্মিণী দেবীর মন্দির চেনো? হ্যাঁ হুজুর চিনি। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদানিতে রাখলো। দরদামও করতে দিলেন না। উঠে বসলাম। শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না। এ ধরনের রসিকতা অভদ্রজনিত, তাহলে সেটা বলে দেব। বেশ অনেক পথ,
ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি, আর কত দূরে? সে বলে, আগায়া হুজুর। অবশেষে মন্দির নজরে এলো। তার কাছে একতলা বাড়িও দেখতে পেলাম। কাছে যখন আর কোনো বাড়ি নেই, তখন ওইটাই শৈলেনের আস্তানা হবে। সাইকেল রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। তার মানে দরজা ভেজানো ছিল। ভেতরে জমজমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চটা বের করলাম। আমাকে ভয় দেখানোর জন্যই শৈলেনের এই বদমাইশি। আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফোন দিয়াচ্ছে। ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম। মেঝের ওপর শৈলেন পড়ে রয়েছে চিত হয়ে, দুটি চোখ বিস্ফারিত। মনে হয় খুব ভয় পেয়েছে। দু কস বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। তার দেহে প্রাণ নেই। এটা বোঝবার জন্য কাছে যাওয়ার দরকার হলো না। মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে। তখনই টর্চের আলো শৈলেনের দেহের ওপর। তার শরীর ঘুরে গেল। কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে। চোখ দুটো বিস্ফারিত, গালের মাংসপেশিগুলো তীর তীর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। তীরবেগে রাস্তার ওপর এসে পড়লাম। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল, আর একটু হলে মোটরের তলায় পড়তাম। চালক ক্ষিপ্ত হাতে মোটর থামিয়ে জিজ্ঞাসা করলো, একে পাগলের মতন এভাবে ছুটছেন কেন? এক্ষুনি তো চাপা পড়তেন। জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম। ভদ্রলোক বাঙালি। গলায় টেথিস্কোপ দেখে মনে হলো ডাক্তার। ডাক্তার সব শুনে বলল, কে বলছেন আপনি? শৈলেনবাবু তো দিন 10 আগে মারা গেছে। কারা যেন গলা টিপে মেরে ফেলে রেখে গিয়েছিল। রহস্যজনক মৃত্যু। চোর ডাকাত? ডাক্তার মাথা নাড়ল। না না না, পয়সা করে সবই ঠিক ছিল, জিনিসপত্র একদম একটু এদিকে ওদিক হয়নি। বাড়িটার খুব বদনাম আছে। এর আগেও দুজন এভাবেই মারা গেছে। কিন্তু আপনি দেখলেন কি করে? পুলিশ তো দরজায় তালা দিয়ে গেছে। বললাম, কই না তো, দরজা তো খোলা, চলুন তো দেখি। টর্চে আলো ফেলতেই চমকে উঠলাম। দরজায় বিরাট একটা তালা ঝুলছে। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করলো না, শুধু বলল, পেছনে যাবেন তো চলুন, আমি ওই দিকেই যাব। রাস্তায় একটি কথাও হলো না। কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না। শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল। প্ল্যাটফর্মে বেঞ্চের ওপর বসলাম। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যে লোকটা 10 দিন আগে মারা গেছে, সে হাওড়া স্টেশন থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখানোর জন্য। এমন আজগবি কথা কে বিশ্বাস করবে? দরজায় তালা আটকানো, মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে, অথচ টর্চের আলোয় শৈলেনের কী বিভৎস রূপ কী করে দেখলাম আমি? ঠান্ডা কনকনে হাওয়া, কানের পাশে মৃদু কণ্ঠ, আমরা আছি, অবিশ্বাস করো না। অবিকল শৈলেনের গলা। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ভুল হয়ে থাকে আবারও বলছি ক্ষমা করবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন।